যারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কালিমালিপ্ত করলো, আগামীতে দেশের মানুষ ক্ষমা করবে না বলেই আমি মনে করি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিয়া লক্ষ্যে তারা এসে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে তার, তুলিতেছে তরি ভুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কার ছাড়ানো দরকার মামলাটা ভুল আমি দুলাভাই আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। দেখেন সেই মর্মান্তিক ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম। মানে তাদের এই চরম পরিণতির পর যখন নাকি দেশ জুড়ে হইচই হলো, তখন জামিন দেয়া হলো। তাই সেই জামিনটা আগে দেওয়া হলো না কেন? তাহলে প্রত্যেকেরই কি, যারা কারাবন্দী আছেন, মাসের পর মাস যারা বন্দী আছে, তাদের পরিবারে এরকম মর্মান্তিক ঘটনার পর তারপর তারা জামিন পাবে? অথচ দেখেন এই যে জুলাই যোদ্ধা নাম দিয়ে কিছু দুষ্কৃতিকারী খারাপ লোক, তারা তাদের গ্রেপ্তার হবার পর হইচই হয়, সাথে সাথে তাদের জামিন দিয়ে দেয়। অথচ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারপরও তারা জামিন পেয়ে যায়। আর এই সাদ্দাম যেহেতু ওই যে ছাত্রলীগ করে, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, 11 মাস আগে অ্যারেস্ট করছে। যখন তাকে অ্যারেস্ট করে তখন তার স্ত্রী সন্তান সম্ভবা। তো স্বামীকে সে স্বাভাবিকভাবেই একটা বাচ্চা আসছে, যখন বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা বাবার কোলে উঠতে পারেনি। স্ত্রী তারপরও চেষ্টা করছে এই ছোট বাচ্চা নিয়ে, অনেক তাকে জামিন করার ব্যবস্থা করছে, কিন্তু কোনোভাবে আর জামিন হয়নি। তারপরে বলা হচ্ছে যে হতাশগ্রস্ত হয়ে প্রথমে সন্তানকে হত্যা করে, তারপর নিজে আত্মহত্যা করে, এবং এটা ব্যাপকভাবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পেছনে আরেকটা ঘটনা হয়েছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল বাগেরহাট ডিসির কাছে, কিন্তু প্যারোলে মুক্তি পায়নি, যে স্ত্রীর সন্তানদের মরা মুখটা দেখার জন্য। প্যারোলে মুক্তি না পেয়ে শুধুমাত্র যশোর কেন্দ্রীয় কারাগারে 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানের মুখ দেখার অনুমতি পায়। তখন ওই সাদ্দামের কয়েকটা কথা আসছে যে, আমি ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী, আমাকে ক্ষমা করে দিস তোরা। মানে স্ত্রী সন্তানের উদ্দেশ্যে বলছে এই কথা। এগুলো ব্যাপকভাবে মানবাধিকার সংগঠনগুলো, কর্মীরা এবং দেশ জুড়ে এটা ব্যাপক হইচই হবার হয়েছে। তারপরে দেখানোর পর সাদ্দাম তো জেলেই, তারপরে মা এবং মেয়ের দাফন পাশাপাশি হয়। করুণ ঘটনা এটা। মানে এইরকম দেখেন, এখন প্রশ্ন হলো যে ঘটনা 3 দিন পর যখন নাকি জামিন হলো, তো তারা তো মানে কবর হয়ে গেছে। এখন এই জামিনটা যদি আরো আগে হতো, তাহলে স্ত্রী সন্তান বাঁচত, এই আত্মহননের পথ বেছে নিত না। আবার কথা হলো যে এরকম তো অনেক পড়ে আছে, তাই না?
কারাগারে, তাহলে কি তাদের পরিবারে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটতে হবে তারপরে তারা জামিন পাবে? এই প্রশ্ন ওটা কি স্বাভাবিক না বলেন? জুলাই যোদ্ধা নামে এই কিছু, কি বলবো, এদেরকে বেয়াদব, দুষ্কৃতিকারী নাকি অপরাধী? জুলাই যোদ্ধা একটা নতুন নাম দিছে, ঠিক আছে, ভালো, তো তার আড়ালে এই নাম ব্যবহার করে চাঁদাবাজি, রাহাজানি করতেছে। তারা অ্যারেস্ট হবার পর রাতারাতি তাদেরকে মুক্তি দেওয়া হয়, তখন আইন উপদেষ্টা সক্রিয় হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা তৎপর হয়, তারপর তারা মুক্তি পেয়ে যায়। কি অদ্ভুত, একই দেশে দুই আইন, তাও এখন রাজনৈতিক সরকার না, একটা অন্তর্বর্তী সরকার, যার হাতে আইনের শাসন বিচার মানে সুনিশ্চিত হওয়ার কথা, মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়। কিন্তু কি হচ্ছে এটা? আমি বারবার বলছি যে আমার পরিচিত জন অনেকেই আছে, মাসের পর মাস কোনো মামলা নাই, পড়ে আছে, রিমান্ডের পর রিমান্ড, তাদের সন্তানরা ঘরে আছে। তা আজকে সাদ্দামের এই ঘটনার থেকে কি শিক্ষা হচ্ছে না যে ভাই, আপনি সুনির্দিষ্ট মামলা যদি গ্রেপ্তার করে থাকেন তাহলে সেই মামলার করেন, জামিনযোগ্য হলে জামিন দেন, আর ব্যাপক যদি অপরাধী হয় ঠিক আছে, তাকে আটক রেখে তার বিচারটা শুরু করেন। কিছুই না, আটকে রাখছেন, বেরোলে জেল গেট থেকে ধরে নিয়ে আবার ঢুকায় দেয়। এইরকম একটা চরম ফ্যাসিবাদী যুগে এটা হয়, হাসিনার আমলে হয়েছে, কিন্তু প্যারোলে মুক্তি পাবে না এরকম কিন্তু হয়নি। এগুলি সব রেকর্ড হয়ে আছে, সমস্যা হবে ভবিষ্যতে। আরো কোনো কিছু যদি আপনাকে জানার থাকে বলতে পারে। না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর না, না স্বরাষ্ট্র শোনা আমি ডাকবো, আমি কি না 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 আমি দায়বদ্ধ না, আমি আজকে কৃষির জন্য ডাকছি না, তোলপাড় শুরু আমি কৃষি ছাড়া বলবো না। আমি কৃষি আজকে শোনেন, আমি কৃষির, আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন, যেহেতু কৃষির এইগুলি, এই কৃষকদের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না, এই জন্য হলো সমস্যা। এইটা এখন দিলে ওইটাই হেডলাইন করবেন, আমার স্বরাষ্ট্র দেশুন যায়, আপনার স্বরাষ্ট্রটা জিজ্ঞেস করেন, আপনি স্বরাষ্ট্রে, আমি স্বরাষ্ট্রে না, আমি আপনার কথা শেষ করতে হবে, স্বরাষ্ট্রের আমার বক্তব্য আমি কিন্তু সবসময় আপনার প্রতি, কিন্তু আমার কৃষিটা দেওয়া হয় না। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। বলেন কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সমাজ এখানে শেষ। আপনারা ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী, সেই কষ্টে শিশু সন্তানের সঙ্গে নিজের প্রাণটাও বিসর্জন দিয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। হৃদয় বিদারক এই ঘটনা যেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বর্তমান অবস্থারই প্রতিফলন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। বছর 5 আগে সাদ্দাম বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম কানিজ সুবর্ণা স্বর্ণালী। সাদ্দামের স্ত্রী পরিচয়ের বাইরে স্বর্ণালীর আরেকটা পরিচয় হল তিনি জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে স্বর্ণালী তার স্বামী সাদ্দামকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন, কিন্তু তিনি প্রতিবারই ব্যর্থ হচ্ছিলেন। জামিন হওয়ার কথা থাকলেও সাদ্দামের জামিন হয়নি। এ কারণে স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগতে থাকেন। এই দম্পতির সংসারে 9 মাস বয়সী এক ছেলে সন্তানও ছিল, যার নাম নাজিম। কিন্তু আদরের ছেলে নাজিমকে দেখার বা আদর করার
করার সুযোগ হয়নি সাদ্দামের। একদিকে স্বামীর কষ্ট, অন্যদিকে ছেলে সন্তান নিয়ে দুর্ভোগ। সেখান থেকেই স্বর্ণালী নিজের প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। 23 জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার পাশেই মেঝেতে পড়েছিল শিশু নাজিমের দেহ। স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে হতাশা থেকে প্রথমে 9 মাসের শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন স্বর্ণালী। এরপর নিজে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন। নিহত স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বলেছেন, তার মেয়ে আত্মহত্যাই করেছে। তারা কাউকে দোষ দিতে চান না। তবে এমন হৃদয় বিদারক ঘটনা গত 1.5 বছরে এটাই প্রথম নয়। 2025 সালের 19 জুলাই রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান আলম রাব্বি খানকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন 20 জুলাই তাকে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই সকালেই তার অন্তঃসত্ত্বা স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার প্রসব ব্যথা ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে স্বামীর আকস্মিক গ্রেফতার দেখে তার গর্ভবতী স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি কয়েকদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর প্রাণ হারান রাব্বির স্ত্রী ফারিয়া। এরপর আদালত রাব্বিকে জামিন দেয়। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল তার জন্য। স্ত্রীকে শেষবার দেখতে পারেননি রাব্বি। শুধু স্ত্রী অর্থাৎ জীবনসঙ্গীর সাথেই নয়, জুলাই গণ অভ্যুত্থানের পর বাবা মায়ের সাথেও ছাত্রলীগের অনেক নেতাকর্মীর দূরত্ব বেড়েছে। কারো কারো বাবা মা চিরতরে হারিয়ে গেছেন। 2025 সালের শেষ দিকে মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচাকে শেষ করে দিয়েছিল অজ্ঞাতরা। উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের বিওসি কেস্ট্রিগুল গ্রামে এই বর্বরচিত ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই 2 জন প্রাণ হারান। প্রাণ হারানো ব্যক্তিরা হলেন বিওসি কেস্ট্রিগুল গ্রামের নিমার আলীর ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন এবং তার ছোট ভাই আব্দুল কাইয়ুম। তারা দুজনই আপন ভাই। জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা। 2024 সালে গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের মতো দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বেশ বিপাকে আছেন। কেউ পলাতক, কেউ জেলে বন্দী। তাদের পরিবারও তাই দুঃসময় কাটাচ্ছে। ভিডিওটা একটু দেখবার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, একটু পুরোটা দেখবেন। একটু আগে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গত 11 মাসের উপরে জেলখানায় বন্দী। সাদ্দামের একটা সন্তান রয়েছে, মানে 8 মাসের মতো বোধহয় বয়স। কোথাও আমি 2 বছর লেখা দেখছিলাম সংবাদে, কোথাও 8 মাস দেখছিলাম। তো সাদ্দামের স্ত্রী আজকে হচ্ছে কি তার সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। এটা করেছে কারণ অভাবের জন্য। মানে সাদ্দাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সে জেলখানায় 11 মাস যাবৎ সন্তান নিয়ে ভয়ঙ্কর দুর্বিষহ এক জীবন। সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলো, সঙ্গে বাচ্চাটাকেও মেরে ফেললো। তো আসলে সাদ্দাম জেলখানা থেকে চিঠি লিখেছিল কিছুদিন আগে, চিঠিটা ভাইরাল হয়েছিল। সেই চিঠিতে সাদ্দাম অনেক দুঃখের কথা লিখেছে, অনেক কষ্টের কথা লিখেছে, জেলখানায় কেমন কষ্ট হয় সেগুলো লিখেছে। সেই চিঠি একটা লাইন ছিল যে আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমি এখন পর্যন্ত আমার সন্তানকে কোলে নিতে পারিনি। তো সাদ্দামের হয়তো আশা ছিল জেলখানা থেকে বেরিয়ে আসলেই সে তার সন্তানকে কোলে নিতে পারবে, সেটা আজকে হোক কালকে হোক। কিন্তু আর কোনোদিন সাদ্দাম তার সন্তানকে কোলে নিতে পারবে না। এই বাংলাদেশের আজকের পরিস্থিতি যেটা, আসলে আমি ওইগুলো নিয়ে আজকে কথা না বলি, আজকে আমি সাদ্দামদেরকে নিয়ে একটু কথা বলি। আমি শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে মোবাইল স্ক্রল করতে গিয়ে নিউজটা চোখে পড়লো। উঠে বসেছি যে কিছু কথা বলি। যে আমরা সবসময় শুনেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যারা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আওয়ামী লীগের সবাই লুটপাট করে, সবাই চুরি চামারি করে, সবাই টেন্ডারবাজি করে, সবাই চাঁদাবাজি করে, সবাই লুটপাট, মানে শুনছি তো এগুলো আমরা। আমি নিজে কোনোদিন আওয়ামী লীগ বা কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি কোনোদিন সম্পৃক্ত ছিলাম না। তো এগুলো আমিও শুনছি, আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন সবাই কোটিপতি। হ্যাঁ, তো গত 5ই আগস্টের পর থেকে আমি তো এক ধরনের একটা রাজনৈতিক অ্যাক্টিভিজম করছি। সেটা আমার মুক্তিযুদ্ধের প্রতি দায় থেকে করছি, সেটা আমার বঙ্গবন্ধুর প্রতি আমার যে কৃতজ্ঞতা বোধ, আমার যে দায়, বঙ্গবন্ধুর প্রতি আমার যে শ্রদ্ধা বা ভালোবাসা, সেই দায় থেকে আমি আমার লড়াইটা করছি।
আমি লড়াইটা করছি আমার বাংলাদেশের জন্য, আমার 30 লক্ষ শহীদের জন্য, আমার 2 লক্ষ বীরাঙ্গনার জন্য, যাদের আত্মত্যাগে এই দেশটা, সেই দেশটা চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, সেই দেশের মুক্তিযুদ্ধ বিপন্ন হয়ে যাবে, চুপ করে বসে থাকবে, এটা হয় না আসলে। আর কোথাও গিয়ে আমি মনে প্রাণে বিশ্বাস করি, বিশেষ করে 5 তারিখের পর থেকে আমি আরও মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশে যদি কেউ এই বাংলাদেশটাকে রক্ষার কথা ভাবে, যদি কেউ মুক্তিযুদ্ধকে রক্ষার কথা ভাবে, সেটা বাংলাদেশে আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগের একজন কট্টর সমালোচক ছিলাম আমি, গত 17 বছর আওয়ামী লীগের কট্টর সমালোচনা করছি, সেখান থেকে আমি সরে এসেছি। তো এই এতদিন 5 তারিখের পর থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ সবার সঙ্গে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, মানে ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের মানে কর্মীরা বাংলাদেশে কী পরিমাণ যে দুর্বিষহ জীবনযাপন করছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে হাজার হাজার কোটি টাকার গল্প গেলাচ্ছে ইউনুস, আপনারা গিলছেন। এমনও ছেলে আছে যে, ধরুন গত সপ্তাহের একটা কথা বলি, গত সপ্তাহে একটা ছেলে, ও হচ্ছে কুমিল্লার দিকের মানে একটা ইউনিয়নে থাকে, ওখানে সে হচ্ছে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, এখন ওই এলাকায় নেই, এখন অন্য একটা জেলায় আছে। সে আমাকে কল করেছে, সারাদিন কিছু খায়নি, সন্ধ্যার পরে সে হচ্ছে খুব লজ্জায়, খুব নিয়ে মানে নক দিছে যে ভাই আপনার সঙ্গে তো অনেকে পরিচয় আছে, আমাকে একটু যদি পারেন 500 টাকা পাঠান। তাই আমি বললাম ভাই মাত্র 500 টাকা মানে কী করবেন আপনি 500 টাকা? বললো যে ভাই আমি সারাদিন কিছু খাই নাই, আর এখন হচ্ছে কি আমি যেই বাসাটা থেকে, এটা আমার এক বন্ধুর বাসা, বন্ধু থাকে না এখানে, তো আমি ওর ঘরে থাকি, আমাকে আশ্রয় দিচ্ছে, যেহেতু আত্মগোপনে থাকতে হচ্ছে। তো 500 টাকা দিলে যেটা হবে, আমি একটু 2 কেজি চাল কিনবো, আর একটু কিছু পেঁয়াজ টেয়াজ এগুলো মানে যা হয় আর কি, আলু ডাল এগুলো কিনবো। তো আমি বললাম ভাই আমার সঙ্গে ওইরকম কেউ নেই যাকে আমি বললে আপনাকে টাকা পাঠাবে, কিন্তু আমার যতটুকু সাধ্য আমি দিচ্ছি। আমি বাংলাদেশে আরেকজনকে জানালাম, জানাবার পরে তার মাধ্যমে আমি তাকে 1000 টাকা পাঠালাম। তো এই হচ্ছে কি তখন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীর পরিস্থিতি, যেই সাদ্দামের ওয়াইফ এবং বাচ্চাটা আত্মহত্যা করেছে, এই গল্পটা প্রতিদিনের। এরকম প্রতিদিন এরকম অভাব অনটনের গল্প মানে আমার কানে আসে, আমরা শুনতে পাই, এবং আত্মহত্যা করব এর চেয়ে মরে যাওয়া ভালো, এই আক্ষেপ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রচুর কর্মীদের কাছে শুনি, তার পরিবারের কাছে শুনি। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি মূলত আমার সহযোদ্ধাদেরকে কিছু কথা বলবার জন্য, মানে আজকে ইউনুস বা জামাত, বিএনপি তাদের কাছে না। আমার এই প্রত্যাশাটা হচ্ছে অনলাইনে যারা আওয়ামী লীগের পক্ষের অ্যাক্টিভিস্ট, যারা অনলাইনের পক্ষে কাজ করছেন, অনলাইনের যারা নেতা ছিলেন, যারা বিভিন্ন পদাধিকারী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যে কোনো দলের মানে আওয়ামী লীগের যে কোনো অঙ্গ সংগঠনের যারা রয়েছেন, তাদের প্রতি আমার বিশেষভাবে এই ভিডিওটা বানানো তাদের জন্য, যে আমরা যারা অনলাইনে কথা বলছি, আমি ধরেন একটা নিরাপদ দেশে আছি, অন্তত এখানে আমাকে মব করে কেউ মেরে ফেলবে না। আমি আমার পরিবার নিয়ে একটা নিরাপদ দেশে বসে আমি কথা বলছি, আমি লড়াই করছি। আমার অনেক বন্ধুরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা ম্যাক্সিমাম দেশের বাইরে বসে বসে আমরা কথা বলি। আমাদের কথাগুলো যে আসলে কোনো লাভ নেই তা না, লাভ আছে। আমাদের যে লাইভ করা, এটা ওটা সারা দিন কথা বলতে থাকি, কোথাও গিয়ে এটাও গুরুত্বপূর্ণ। এটা একটা ন্যারেটিভ তৈরি করে, মানুষকে সচেতন করে। কিন্তু যদি বলেন যে আওয়ামী লীগের ফিরে আসা কিংবা আওয়ামী লীগকে আজকে টিকিয়ে রাখা, সেটা আমরা কেউ করি নাই। অনলাইনে আমরা যারা কথা বলি, আমরা কেউ না, বিশ্বাস করেন। আওয়ামী লীগকে এখন পর্যন্ত টিকায় রাখছে বাংলাদেশে থাকা তৃণমূলের ওই সব কর্মীগুলা, যেই কর্মীরা জেলে আছে, যেই কর্মীর ওয়াইফ আজকে বাচ্চা সহকারে আত্মহত্যা করতেছে। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের এইসব কর্মীগুলাই মূলত আওয়ামী লীগ। আপনি আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখি নাই, ওরা বাঁচায় রাখছে। আমি মাঝে মাঝে শুনতে পাই অমুক অনলাইন অ্যাক্টিভিস্ট অমুকের কাছ থেকে ফান্ড পেয়েছে বা অমুকের কাছ থেকে টাকা পেয়েছে। আমি জানি না আসলে আদৌ কেউ পেয়েছে কি না নাকি। আমি যেরকম কোনোদিন চাইও নি কোথাও কোনো জায়গায় আওয়ামী লীগের সংশ্লিষ্ট কেউ বলতে পারবে না শাহাদাত রাসেল তার এতদিনের অ্যাক্টিভিজমের জন্য কারোর কাছ থেকে এক পয়সা সিঙ্গেল একটা পয়সা কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা নিয়েছে আমার কাছ থেকে, কিংবা আমার সহায়তা চেয়েছিল কোনোদিন, এরকম মানে কারোর পক্ষে বলা সম্ভব না। কিন্তু
অনেকের ব্যাপারে শুনতে পাই। তো যার প্রয়োজন তাকে দিচ্ছেন, ইটস ফাইন, সেটা দিন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে বাংলাদেশে যে কর্মীগুলো মার খাচ্ছে, যে কর্মীগুলো জেলে আছে, আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আগে এই কর্মীগুলোকে বাঁচান। তারপরে আপনারা কোন দেশে অফিস নেবেন, অফিস নিয়ে বসে বসে সেখানে বিশাল মজমা বসাবেন, কি কি করবেন, মানে এখন তো অনেক কিছু বলা যায় না, বলতে পারবো না অনলাইনে। তো আপনারা যেগুলো করতেছেন, যেখানে টাকা লগ্নি করতেছেন, এগুলো সব কিছুর চাইতে জরুরি হচ্ছে গিয়া এই যে বাগেরহাটে যে ছাত্রলীগের সভাপতি, যে সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলে, এরকম পরিবারগুলোকে খুঁজে বের করা, এরকম সাদ্দামদেরকে খুঁজে বের করা, তাদের পাশে দাঁড়ানো। আমাদের মতো মানুষেরা যারা দেশের বাইরে বসে আজকে বিপ্লব ফলাচ্ছেন, আমি আমাকে দিয়ে বলি, আমার মতো দেশের বাইরে নিরাপদ জায়গায় বসে পরিবার নিয়ে যারা এখানে বসে বসে আন্দোলন মারাচ্ছি, আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি লড়াইটা করতেছে ওই ছেলেগুলো যারা বাংলাদেশে বসে লড়াই করতেছে। এখনো মানে আমাদের জননেত্রী শেখ হাসিনা ডাক দিলে রাস্তায় নেমে যায়, কোনো কিছু তো আক্কা করে না। আপনাদের পায়ে পড়ি, অনলাইনে যে 2 দিন পর পরে নিরাপদ দেশে, একজন আছেন ধরেন জার্মানিতে, একজন আছেন ফ্রান্সে, একজন আছেন ইন্ডিয়ায়, একজন আছেন নেপালে, বা যেখানেই আছেন, এক দেশে বসে আরেক দেশের থাকা আরেকজনের বিরুদ্ধে আপনি কুৎসা রটাচ্ছেন অনলাইনে, কুত্তার মতো কামড়াকামড়ি করতেছেন, কুত্তার মতো কামড়াকামড়ি করতেছেন আপনারা। আমি এত মাসে এই বাল ছিঁড়ছি, আমি একমাত্র বাল ছেঁড়া চ্যাটের বাল, আমি বাংলাদেশ আওয়ামী লীগের বালটা উদ্ধার করে ফেলছি। মুখটা খারাপ হয় ভাই, এগুলো নিয়ে আমি কথা বলি না। আপনারা দেখেন যে অনলাইনে অমুকে গালাগালি করে, অমুকে গালাগালি করে, আমি কখনো এগুলোর মধ্যে ঢুকি না ভাই। কিন্তু আজকে যখন বাংলাদেশের ছাত্রলীগের কর্মী জেলে থাকে এবং তার স্ত্রী না পেরে আত্মহত্যা করে সন্তান সহ, আমার একটা সন্তান আছে এরকম ভাই, আমার বুকে লাগে। ওই ছবিটা দেখে আমার মানে আমি শুয়েছিলাম, আমার হাতে একটা চলতেছে, থেরাপি চলতেছে, আমার হাতে একটু হাড়ের সমস্যা হয়েছে, যে কারণে কি বলে এটাকে, যে আপনার থেরাপি নিচ্ছি আর কি, ফিজিওথেরাপি। তো এটা প্রচণ্ড পেইন, যে কারণে ডাক্তার আমাকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, আমি ঘুমের ওষুধটা খেয়ে ঘুমোতে গিয়েছি। আমি অলরেডি ঘুমের ওষুধ খেয়ে বসে আছি, কিন্তু ওই ছবিটা দেখার পরে না ঘুমানোর কথা ভাবতে পারলাম না। তো যেটা হয়েছে, আপনার এই যে কুত্তা কামড়াকামড়ি করতেছেন অনলাইনে, আমি আওয়ামী লীগের বাপ, আমি তেমক, বিশ্বাস করে আপনারা কিচ্ছু না। বাংলাদেশে বসে সাদ্দামের পরিবার, সাদ্দামের বউ যা সাফার করছে, সাদ্দামের বাচ্চাটা যা সাফার করছে, ওদের পায়ের একটা জুতার যোগ্যতা আপনার আমার নাই। ওদের লড়াইয়ের তুলনায় ওদের একটা নখের যোগ্য লড়াইটুকু আপনি আমি করি না। অনলাইনে বসে শুধু কুত্তার মতো কমিটি দিলে কে আমার চেয়ে বড় পদ পাওয়া যাব, কার পাও ধরে টাইনা নামাইতে হইব, কারে ডাউন করতে হবে, কেমনি আওয়ামী লীগের কাছে আমি একমাত্র ত্রাণকর্তা হয়ে উঠতে পারবো। আপনারা এই কুত্তার মতো এগুলা করতেছেন। আপনারা আওয়ামী লীগের কেউ না, বিশ্বাস করেন, আপনারা আওয়ামী লীগের কেউ না। এই সাদ্দামের বউ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অবদানটা রেখে গেছে, এই সাদ্দাম সবচেয়ে বড় অবদানটা রেখে গেছে আওয়ামী লীগের জন্য, আপনি আমি না। অনলাইনে বসা নিরাপদ জায়গায় আরামে চেগায়া শুয়া এসি রুমের মধ্যে বসে আরেকজনকে গালি দেওয়া, অমক আওয়ামী লীগার এটা করলো কেন, অমকে সহি আওয়ামী লীগার না আমি সহি আওয়ামী লীগার। কুত্তাগিরিগুলো বন্ধ করেন, অযোগ্যর দল। এখনো আপনারা আওয়ামী লীগের দুঃসময় নিয়ে ব্যবসা করতেছেন, জাস্ট ব্যবসা আর কিচ্ছু না। আপনার যদি এই ধান্দাবাজিগুলা না কইরা, এই শেষটামিগুলো না কইরা, কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা সাদ্দামদের খবর রাখতেন, উপকার হইতো। আমি ক্ষমা চাইতেছি, আমার কোনো যোগ্যতা নাই ভাই, আমার কোনো সাধ্য নাই ওদের পাশে দাঁড়ানোর। হ্যাঁ, আমি সারা জীবনে দিন আনি দিন খাই টাইপের মানুষ। সেই জায়গা থেকে আপনারা যারা এত হেডামালা মানুষ, সাদ্দামের বউ আত্মহত্যা করলো কেন, উত্তরটা দিয়ে যান। সাদ্দামের বাচ্চা আত্মহত্যা করে কেন, উত্তরটা দিয়ে যান। এদেরকে বাঁচাইতে পারবেন না, বৈশা অনলাইনে হাতি ঘোড়া মাইরা আপনারা গলাবাজি করতেছেন। তো আপনাদের এই নপুংসুক যে দাম্ভিকতা, এটা বন্ধ করেন। আপনাদের এইগুলো করতেছেন আর দেশের জীবন দিতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীগুলো মার খাচ্ছে তারা, পরিবার হারাচ্ছে তারা, আপনি আমি কিচ্ছু হারাই নাই। অতএব অনলাইনে এইসব গলাবাজি বন্ধ করেন। আপনি আমি চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী
কিন্তু এই আমরা যে লড়াইটা করতেছি নিরাপদ দেশে বসে, নিরাপদ একটা রুমের মধ্যে বসে, সাদ্দামের ধরেন এক জোড়া জুতা যে এক পায়ের জুতার সমান যোগ্য মানে লড়াইও আপনি আমি করতেছি না, যেটা সাদ্দাম সাফার করছে। এগুলো বন্ধ করেন দয়া করে। এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তাদেরকে বলবো, অন্য যে কোনো কিছু করার আগে যদি আগে আপনার তৃণমূলের কর্মীরা তাদের পরিবার কেমন আছে সেই খবরটা নেন, আগে তাদের চাহিদা পূরণ করেন, তাদের ন্যূনতম বেঁচে থাকার মতো সুযোগটুকু তৈরি করেন। তারপর যদি আপনার কাছে টাকা থাকে আপনি অন্য যে কোনো খাতে লাগান। আপনার টাকা আপনি কোথায় দেবেন, কি দিয়ে খরচ করবেন সেটা আমার হেডেক না ভাই। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের সময়ের, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে 10টা টাকা উপার্জন করে থাকেন কোনো কারণে আওয়ামী লীগের ফেভারে গিয়ে, সেই 10 টাকার মধ্যে সাদ্দামের বাচ্চাটার দুধের ভাগ আছে। সাদ্দামের বাচ্চাটার দুধ কেনার টাকা এই 10 টাকার ভেতরে আছে। আগে তৃণমূলের কর্মীদেরকে বাঁচান। মানে আমি অনেক কিছু বলতে পারতেছি না, মানে জিপ পর্যন্ত আইসা থাইমা যাচ্ছে, বলতে পারতেছি না আমার আদর্শিক কারণে। যেহেতু আমি রাজনৈতিক একটা জায়গায় কাজ করতেছি, আমি বলতে পারি না অনেক কিছু। তো আপনারা যাই করতেছেন, কোথায় কোথায় কি ইনভেস্ট করেন, মোটামুটি টোকা মারলে বের হয়ে যায়, সবাই জানে। কোন জায়গায় কাদেরকে পাইলে রাখেন, কোন জায়গায় কিসের অফিস নেন, কি করেন, কিছুই বলতেছি না। এইগুলা বাদ দিয়া যদি সম্ভব হয় আগে সর্বোচ্চ দিয়ে তৃণমূলের পাশে দাঁড়ান, সাদ্দামের পরিবারকে বাঁচান, সাদ্দামদের মতো যারা আছে তাদের পরিবারগুলোকে বাঁচান, সাদ্দামদেরকে বাঁচান, ওরাই আওয়ামী লীগকে বাঁচাবে। অনলাইনে বসে নিরাপদ দেশে ঘেউ ঘেউ করা লোকেরা আওয়ামী লীগকে ফাইনালি বাঁচাবে না, আমরা বাঁচাবো না। আমরা একটা ন্যারেটিভ দাঁড় করাবো, আমরা মানুষকে সচেতন করব। মূল লড়াইটা করে তৃণমূল কর্মীরা। দয়া করে তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ান। তৃণমূলটা যদি না বাঁচে আওয়ামী লীগ ফিরবে না ভাই। বিদেশে বসে আমি আপনি আওয়ামী লীগকে আনতে পারবো না বাংলাদেশের ক্ষমতায়, ওইটা আনলে একমাত্র তৃণমূল আনবে। আসলে জানি না এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকবে কিনা, কিন্তু কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না বলে অনেকগুলো কথা বললাম। যদি আওয়ামী লীগের কারো কাছে খারাপ লাগে ক্ষমা করবেন ভাই, কিন্তু এটা সত্যি কথা, তৃণমূল যদি বাঁচে আওয়ামী লীগ বাঁচবে। আপনার কুত্তা কামড়াকামড়িটা বন্ধ করেন, নিরাপদ দেশে থাইকা নিরাপদভাবে অনেক কিছু বলা যায় ভাই। সাদ্দামের বাচ্চার ছবিটা দেখেন। আর যারা আওয়ামী লীগ সময় অন্তত 10টা টাকা কামাইছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভাই, আপনাদের ওই 10 টাকার মধ্যে সাদ্দামের বাচ্চার দুধের টাকা আছে। যদি সাদ্দামের বাচ্চা দুধ না পায়, আপনার বাচ্চা যখন ওই টাকা দিয়ে পুরোটা 10 টাকার পুরা দুধটা আপনার বাচ্চার কিনে খাওয়াবেন না, আল্লাহ না করুক কোনদিন যাতে রক্ত বমি না হয়, যে গলা দিয়া দুধ বাইর হয়ে যাব রক্তের সাথে। তৃণমূলের পাশে দাঁড়ান। আরেকটা সাদ্দাম দেখতে চাই না, আরেকটা সাদ্দামের বাচ্চার এরকম মৃতদেহ দেখতে চাই না ভাই, কারণ আমার নিজের এমন একটা বাচ্চা আছে, নিতে পারি না, এই জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি, সেটা হলো বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু, এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে, আলোচনা হচ্ছে, সেগুলো খুবই মর্মান্তিক এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এবং এরই মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন। আমি কেবল আমার মতো করে দু একটা কথা বলতে চাই। প্রথমত কথা হলো যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন, তবু আপনাদেরকে একটু বলে নিই। ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন। জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই, এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে, 2025-এর এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন। বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার, সেই কারাগারে। এবং সাদ্দামের স্ত্রী, তারও বয়স খুব বেশি না, 22 বছর বয়স দেখলাম পত্রপত্রিকায়।
এবং তার একমাত্র সন্তানের বয়স 9 মাস মতো। এই সন্তানের সন্তানকেও উনি দেখেন, জন্মটা উনি দেখেননি। সাদ্দাম তখন জেলে ছিলেন, তখন এই সন্তানের জন্ম হয়েছে, এরকম শুনেছি আর কি, যা লেখা পড়লাম। এবং কোনোদিন তার সন্তানকে সে কোলেও নিতে পারেনি, কারণ সে জেলেই ছিল। সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে থাকতেন, তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কোথায় জন্য পড়লাম যে সাদ্দামের স্ত্রী নাকি রুহুল আমিন হাওলাদারের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। রুহুল আমিন হাওলাদার মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন, একসময় মন্ত্রী ছিলেন, তার নাকি ঘনিষ্ঠ আত্মীয়। কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে, কেউ বলেছেন ভাগ্নি, আমি ঠিক জানি না কোনটা, কিছু একটা হবে। যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কেন, নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু জামিন হয়নি। এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি নাকি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো এবং তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব? আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দিই, ভাই তুমি যদি মরতে চাও মরো, মরাটাই তো ইসলামের দৃষ্টিতেও তুমি আত্মহত্যা করতে পারো না, পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা একটা অপরাধ, কিন্তু তারপরে তুমি তোমার পেইন সহ্য করতে পারো নি, তুমি হয়তো মারা যাচ্ছ, যাও, তুমি তোমার সন্তানটাকে এভাবে কেন মারলো? তুমি সন্তানটাকে হত্যা করেছো। আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সমবেদনা আমি প্রকাশ করতে পারছি না, সরি যদি কেউ কিছু মনে করেন করবেন, বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই। কারণ ওনার একজন শিশুকে সে হত্যা করেছে, তো সে পারে না। যত পেইনই থাকুক না কেন, যত অভিযোগ থাকুক, আর যদি সে রুহুল আমিন হাওলাদারের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন, কন্যা হন অথবা তার ভাগ্নি হন, যাই হন, তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন, তাও তো নয়। তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন? এই সন্তানের জীবন তো তার জীবন না, এটা সে পারে না, অন্যায় করছে সেটা। যাক, সেটার ব্যাপার না, আমি ওটা নিয়ে আলোচনা করছি না আপাতত, ওটা অবশ্যই একটা বড় ব্যাপার, বাট ওটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো, যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানাজায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না? এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। কেন পারবে না সুযোগ দেওয়া? তাকে প্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে, আমরা আগের সরকার আমলে দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি মানে কি? হাত করা পরেই তাকে নিয়ে আসা হয়, পুলিশ প্রহরে তিনি আসেন এবং জানাজায় অংশ নেন, দাফন করেন, তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। নানা রকম কাহিনী বলছে, মানে বাগেরহাটের জেলা প্রশাসক বলছেন যে তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল, তিনি বলছেন এটা তো আমার এখানে না, আপনাকে যশোর যান, আবার যশোর যে করা এটা সময় সাপেক্ষ ব্যাপার, এই সমস্ত নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয়। অজুহাতের কারণে এই জেলা প্রশাসক তো সঙ্গে সঙ্গে তাকে মেল করে দিতে পারতেন, টেলিফোনে বলতে পারতেন, এগুলো তো তেমন কিছু ব্যাপার না রে ভাই, এক জেলা থেকে আরেক জেলা যেতে কতক্ষণ লাগতো। কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গায়ের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। বিষয়টা যখন নাকি হইচই পড়ে গেছে, তখন তারা ভেবেছেন এটা কিভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ে চাপানো যায়, অথবা একটা বায়বীয় ঘাড়ে চাপানো যায়। এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন, আগামীতেও করবেন। এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, উনি আবার একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো উনি কৃষি মন্ত্রণালয়ে একটা ব্রিফ করছিলেন, সেখানে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করতে গেলে উনি এই প্রশ্নের উত্তর দিলেন না, বললেন যে এখানে আমি কৃষিতে আছি, আমি কৃষির উত্তর দেব, অন্য কোনো উত্তর দেব না। এটা কেমন কথা? উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আসবেন। মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই। উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন, ঠিক আছে, তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় কোনো কমেন্ট দরকার হয়, মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি, তার যদি কমেন্ট দরকার হয়, তাহলে মানুষ কি করবে?
ওনাকে যেখানে পাবে সেখানে যে জিজ্ঞাসা করবে, এটি তো নিয়ম। আমরা তো সাংবাদিকতা করেছি, এটাই নিয়ম। তো উনি এখানে বসে ওখানকার কথা বলবেন না কেন? কেন বলবেন না? আবার ওখানে তাহলে ওখানে চলেন না, ওখানেও উনি যাবেন না, ওখানে যেদিন মিটিং হবে সেই দিন আলাপ করবেন। তাহলে এই ঘটনা নিয়ে ওনার কমেন্ট আজকে দরকার নাই। প্রশ্ন উঠেছিল, এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন? সে ছাত্রলীগ করতো, ঠিক আছে, করতেই পারে। ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন, ওকে নিষিদ্ধ করেছেন। তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে? তাহলে তাকে আটকে রাখছেন কেন আপনারা জেলে? উনি কি বললেন, আমরা জেলে কাউকে আটকে রাখি না, একমাত্র ক্রিমিনালদের আটকে রাখি। এই কথাটা শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি এগুলি মানে মানুষের তো একটা সেন্স আছে। উনি মনে করেন কি সবাই বোধহয় ওনার মতো বয়স হয়ে গেছে, সবাই বোধহয় সব কিছু ভুলে গেছে। বেশি দিন আগে না, আমি আপনাকে অল্প কিছুদিন আগের একটা কথা আপনাকে স্মরণ করে দিই। এই মানে গত বছরের 2025 সালের সেপ্টেম্বর মাসে 24শে সেপ্টেম্বর চট্টগ্রামে উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে যিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তার মানে আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না। কেন? এটা কোন আইনে আছে ভাই? এটা কোন আইনে আছে? এটা তো আমরা আগের সরকারে, যে সরকার আমরা এত সমালোচনা করছি, ফ্যাসিবাদী সরকার বলেছি, স্বৈরাচারী সরকার বলেছি, তখনও কিন্তু এগুলো দেখিনি। তারা নানা রকম কথা বলেছে, কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করতে দেখিনি যে বিএনপির কেউ হলেই আর যাতে জামিন না পায় আমরা সেই ব্যবস্থা করছি। হয়তো তাকে কোনো কোনো মামলায় আটকানো হতো। আর এখানে আমি যে কথাটা বলতে চাই, এখন আমরা এবার কি দেখেছি, এই গত 24-এর আন্দোলনের পরে কি দেখেছি, যে আওয়ামী লীগের, বিএনপির, এইসব বিএনপি না, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এই সমস্ত লোকদেরকে নানা রকম ছুতা নাতায়, নানা রকম অজুহাতে এনে মানে জেলে ঢুকানো হয়েছে। কি এক উদ্ভট মামলা, যে মামলায় 25 জন 26 জন মানে আপনার আসামি, হত্যা প্রচেষ্টা মামলা, অথবা যার সঙ্গে তার কোনো সম্পর্কই নাই এরকম লোককে মামলা, ABM খায়রুল হককে যাত্রাবাড়ি এক হত্যা মামলায় আটক করা হয়েছে, একজন বয়স্ক লোক, তাহলে জেলে আটকে। ABM খায়রুল হকের সমালোচনা আমি মানে অনেক করতে পারি, কিন্তু যে কাজের জন্য তারা সমালোচনা করব, আপনি তাকে সেই কাজের অপরাধে মামলা করেন, তারপরে তাকে আপনি আটকান, তারপর আইনজীবী তাকে জামিন দেয়, জামিন পাইলে জামিন পাবে। কিন্তু যাতে এরা জামিন না পায় এই জন্য এদেরকে আটকানো হয় হত্যা মামলায়, যে হত্যার সঙ্গে তার হয়তো দূরতম কোনো সম্পর্ক নেই। মানে আটকে রাখতে হবে। এই যে আটকে রাখা, এটা কি আইনের শাসন? আমাদের এই সরকারের অন্তর্বর্তী সরকার যারা এসেছিলেন সংস্কার করবেন, আপনারা তো অনেক সংস্কার করবেন, আপনারা তো নিজেদেরই সংস্কার করতে পারেন নাই, পারছেন? আপনারা তো স্বৈরাচারী নিয়মে সরকার চালাচ্ছেন। যে সরকার নিজেরা স্বৈরাচারী নিয়মে চালায় তারা কি সংস্কার করবে? আপনারা একজন যেমন আনিস আলমগীরের মতো সাংবাদিকরে আপনি আটকে রাখছেন। কেন আটকে রাখছেন? সন্ত্রাস বিরোধী অপরাধ। সে সন্ত্রাসের কি করছে রে ভাই? তাকে যে আপনি আটকে, তার জামিন হচ্ছে না, একাধিকবার তার জামিনের আবেদন করা হয়েছে, আদালত তাকে জামিন দিচ্ছে না। কি কারণে দিচ্ছেন না বলেন, ব্যাখ্যা করেন শুনি। যুক্তিগ্রাহ্য কোনো কারণ আছে? কোনো কারণ নেই, দেব না, জেলে পচে মরো। তো এই যে মানসিকতা, এই মানসিকতার লোক সংস্কার কি করে করবে? তারা আবার সংস্কারের জন্য জনগণের কাছ থেকে জোর করে হা ভোট আদায় করার জন্য সারা দেশে ক্যাম্পেইন করতেছেন জনগণের টাকা দিয়ে। এটা কি হচ্ছেটা কি দেশে? আমরা কাদের শাসনে আছি? আমি খুবই হতাশ। ভাবুন একটা কথা, সাদ্দামের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, তাকে আপনি বিরুদ্ধে মামলা করেন, বিচার হবে। এই যে তাকে আপনি বিনা বিচারে আটকে রেখেছেন, তাকে জামিন দিচ্ছেন না, জামিন পাওয়াটাকে একটা মানুষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে না? জামিন পাওয়াটা তার অধিকার, এখানে তো কোনো দয়া দাক্ষিণের ব্যাপার না, এটা তার অধিকার। আপনি তার বিচার করেন, আর বিচার চলাকালীন তাকে জেলে বসে থাকতে হবে কেন? এই অভিযোগ তো মিথ্যাও হতে পারে, এই অভিযোগ তো ভুলও হতে পারে। যদি দেখা যায় এই অভিযোগটা ভুল, 100 বছর বেশি খালাস পেয়ে গেল, তাহলে তাকে এতদিন আটকে রাখলেন, এবং তাকে আটকে রাখার কারণে যে তার সন্তান এবং স্ত্রীর মৃত্যু হলো, এই মৃত্যুর কোনো মূল্য নাই। ভাবুন, শেষ মুহূর্তে তার মৃত স্ত্রী এবং সন্তানকে জেল গেটে নিয়ে 5 মিনিট দেখানো হচ্ছে। ভাবুন তো ওই সময় সাদ্দামের মনে কি চলেছিল, ভাবুন।
এবং এই যে তার মনের মধ্যে যা চলেছে, এটা কি তার মধ্যে কোনো শান্তি দিয়েছে, প্রশান্তি দিয়েছে? তার মধ্যে কি একটা ক্রোধের জন্ম দেয়নি? যখন কোনো এক সময় তো নিশ্চয়ই পরিস্থিতি চেঞ্জ হবে, যদি কখনো সে বেড়ে আসে, তার এই ক্রোধটা কি সমাজের প্রতি হবে না, এই সমাজের আইনের প্রতি হবে না? মানুষ কেন খারাপ হয়ে যায়, মানুষ কেন বিপথে যায়, এখান থেকে ভাবার চেষ্টা করুন। আমরা কি করছি? আমরা একটা হিংসা দিয়ে আরেকটা হিংসাকে আমরা ইনভাইট করছি। আমরা কিভাবে দেশটাকে একটা হিংসার রাজ্যে পরিণত করব, একটা হিংসা ভিত্তিক সমাজে পরিণত করব? আমরা কি যাকে দেখব তাকে হিংসা করব, যাকে দেখব তাকে ক্ষতি করব? আওয়ামী লীগ হিংসা করবে বিএনপিকে, বিএনপি হিংসা করবে আওয়ামী লীগকে, জামাত হিংসা করবে বিএনপিকে, আবার জামাত হিংসা করবে আওয়ামী লীগকে, পারলেই মেরে ফেলো, পারলেই জেলে ঢুকাও। এটা কি? আওয়ামী লীগ 15 বছর শাসন করেছিল, বিএনপিকে নিয়ে জেলে ঢুকাইছিল, জামাতকে জেলে ঢুকিয়েছে, এখন আবার তারা ক্ষমতায় আসছে, তারা সেই একই কাজ করছে। যদি তোমরা একই কাজ করো, তাহলে তোমরা আওয়ামী লীগের চেয়ে ভালো হলে কিভাবে? তোমরা তো তার মতোই হলে, অথবা তোমরা তো তার চেয়েও খারাপ হলে। আমরা তো এই দেশ দেখতে চেয়েছি, আমরা তো ভেবেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, যারা কোনো দল করবে না, যারা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবে। এই তার নমুনা। মানে আমি খুবই দুঃখজনক, আমি খুবই মর্মাহত এই ঘটনাতে বিভিন্ন পয়েন্টে। প্রথমত আমি মায়ের উপর ক্ষুব্ধ, সে তার সন্তানকে হত্যা করলো কেন? সে নিজে যদি আত্মহত্যা করতো সেটা অন্য বিষয়, কিন্তু আরেকটা প্রাণকে সে নেওয়ার তার তো কোনো অধিকার নাই। ওই সন্তান জন্ম আপনি দিতে পারেন, কিন্তু সন্তানের মালিক আপনি না, এটা আপনি পারেন না। আবার আমি সাদ্দামের কথা ভাবেন, সে অপরাধ করতে পারে, অপরাধ করলে শাস্তি হবে, কিন্তু সে তার সন্তানকে একদিন কোলে নিতে পারলো না। সে মৃত সন্তানগুলো বাবাকে দেখতে জেলখানায়। এই এক ইতিহাস যে মৃত সন্তান, মৃত স্ত্রী, তারা জেলখানায় বাবা অথবা স্বামীকে দেখতে চায়। একদিন এই সময় থাকবে না। আজকে থেকে অনেক বছর পর এগুলো মানুষ যখন আলাপ করবে, যদি তখন আমার এই দেশটা কখনো সভ্য দেশে পরিণত হয়, তখন তারা চিন্তা করবে যে একজন নোবেল লরিয়েটের যখন সরকার ছিল, তখন এই সমস্ত ঘটনা ঘটেছে। তারা হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু আমরা যারা এখন আছি আমরা জানি এটাই সত্য।